শিক্ষার সার্কাস, কবি আয়াপ্পা পানিকর। তুমি যদি প্রথম শ্রেণীতে পাশ করো, আমি দ্বিতীয় শ্রেণীতে যেতে পারি। তুমি যদি দ্বিতীয় শ্রেণীতে পাশ করো, যদি আমি দ্বিতীয় শ্রেণীতে পাশ করি, বেশ, আমি সোজা তৃতীয় শ্রেণীতে যেতে পারি। তুমি যদি তৃতীয় শ্রেণীও পাশ করো, বেশ, আমি তৃতীয় শ্রেণীও পাশ করি। বেশ, তাহলে 1, 2, 3, 4, তাহলে আমি চতুর্থ শ্রেণীতে বসতে পারি। তুমি যদি এই সবগুলো শ্রেণী পাশ করো, যদি সব শ্রেণী শেষ হয়ে যায়, আমি তবু পরের শ্রেণীতে যাব। সব শিক্ষা একটি সার্কাস, যার সাহায্যে আমরা পরের শ্রেণীতে উত্তীর্ণ হই। জ্ঞান কোথায় গেল? সে যেখানে গেছে সেটা ধোঁকা। অনুবাদ উৎপল কুমার বসু। শিক্ষার সার্কাস, কবি আয়াপ্পা পানিকর। দক্ষিণ ভারতের মালায়ালাম ভাষা ও সাহিত্যের অন্যতম প্রবাদ প্রতিম আয়াপ্পা পানিকর এমন একজন কবি সাহিত্যিক, যিনি মালায়ালাম ভাষায় আধুনিক সাহিত্য আন্দোলনকারীদের মধ্যে সর্বাগ্রগণ্য। মালায়ালাম সাহিত্যের বিখ্যাত কবি, প্রাবন্ধিক, সমালোচক ও পত্রিকা সম্পাদক, একই সঙ্গে প্রজ্ঞাবান শিক্ষাবিদ এবং অধ্যাপক। দেশকাল সম্পর্কে সচেতন ও একনিষ্ঠ পাঠক, চেতনায় ভারতীয় ও বিশ্ব নাগরিক। আয়াপ্পা পানিকর 1930 খ্রিস্টাব্দে কেরালার কোভালামে জন্মগ্রহণ করেন। বাবা, মা এবং কবিরা 8 ভাই বোনকে নিয়ে একটা বিরাট বড় পরিবার। কবি নিজে চতুর্থ সন্তান। মাত্র 12 বছর বয়সে তিনি তার মাকে হারান। বাল্যকালে কবির দিন বেশ একাকিত্বের মধ্যে কেটেছিল। আয়াপ্পা পানিকর মালাবার খ্রিস্টান কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। তিরুবনন্তপুরমের ইউনিভার্সিটি কলেজ থেকে ইংরেজিতে স্নাতক হন। পরে কেরালার বিশ্ববিদ্যালয় তথা কেরল বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে MA ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে আমেরিকার ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে PhD ডিগ্রি অর্জন করেন। তারপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গবেষণাও করেন। আয়াপ্পা পানিকর 1951 খ্রিস্টাব্দে CMS কলেজের ইংরেজির অধ্যাপক রূপে কর্মজীবন শুরু করেন। তারপর চলে আসেন কেরল বিশ্ববিদ্যালয়ে। এখানে তিনি রিডার হন এবং এই বিশ্ববিদ্যালয় থেকে যান 1990 খ্রিস্টাব্দ পর্যন্ত। বেশ কিছুদিন কলা শাখার অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এখানেই তাঁর কর্মজীবনের ইতি ঘটে। কবির দীর্ঘ অধ্যাপনাকালে তিনি দেশ বিদেশের বহু বিশ্ববিদ্যালয়ে কবি, কবিতা ও কাব্য বিষয়ে মূল্যবান বক্তৃতা দেন। কেবল অধ্যাপনা ও বক্তৃতাতেই নয়, তিনি সাহিত্য রচনাতেও বহু সময় দিয়েছেন। 1945 খ্রিস্টাব্দে মাত্র 15 বছর বয়সেই পানিকর মালায়ালাম ভাষায় তাঁর প্রথম কবিতা লেখেন। তবে 1960 খ্রিস্টাব্দে তাঁর লেখা দীর্ঘ কবিতা কুরুক্ষেত্রম তাকে বিপুলভাবে জনপ্রিয়তা ও প্রতিষ্ঠা দেয়। তিনি বিখ্যাত হয়ে ওঠেন। 1974-এ তাঁর প্রথম কাব্য সংগ্রহ প্রকাশিত হয়। কবিতা নিয়ে প্রকাশিত হয় মহারাজা কথাকাল।
কবির সংকলিত কাব্যগ্রন্থের নাম আয়াপ্পা পানিক্করুদে কৃতিকাল। সমালোচনা গ্রন্থের নাম আয়াপ্পা পানিক্করুদে লেখনা নঙ্গল। এছাড়া লিখেছেন আ শর্ট হিস্ট্রি অব মালায়ালাম লিটারেচার। পানিকর কেরল কবিতা নামে একটি ত্রৈমাসিক পত্রিকাও সম্পাদনা করেন। কবি মালায়ালাম সাহিত্যকে প্রচলিত রোমান্টিকতা থেকে মুক্তি দেন, বরং জীবনের দৈনন্দিনতা, তুচ্ছতা, সাধারণ বিষয় তাঁর কাব্যের মুখ্য বিষয় হয়ে ওঠে। গুরু গম্ভীর দর্শন থেকে হাস্যরস সমৃদ্ধ ব্যঙ্গচিত্র তথা কার্টুন কোনোটি তাঁর লেখায় উপেক্ষিত হয়নি। চারপাশে ঘটে যাওয়া সব বিষয়কে তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন, উপলব্ধি করেছেন, তাকেই প্রকাশ করেছেন তাঁর অন্তরের রসে জারিত করে সাহিত্যের আঙিনায়। বিদেশে থাকাকালীন আয়াপ্পা পানিকর বহু গুণীজনের সংস্পর্শে আসেন। তাদের সংস্পর্শে তিনি নিজেকে সমৃদ্ধ করেন। তাদের সান্নিধ্য কবিকে পরিপূর্ণ করেছে। সাহিত্যে অবদানের জন্যে তিনি কেরল সাহিত্য অকাদেমি পুরস্কারে ভূষিত হন। তাছাড়া সাহিত্য অকাদেমি পুরস্কারও পান। মধ্যপ্রদেশ সরকার তাঁকে কবি সম্মানে সম্মানিত করেন। ভারত সরকার তাঁকে সরস্বতী পুরস্কার ও পদ্মশ্রী খেতাবে ভূষিত করেন। পানিকর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর ইংলিশ স্টাডিজ, সাহিত্য অকাদেমি, সঙ্গীত নাটক অকাদেমি, জাতীয় সাক্ষরতা মিশন প্রভৃতি সংস্থার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। 2006 খ্রিস্টাব্দে তিরুবনন্তপুরমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 76 বছর। আয়াপ্পা পানিকরের শিক্ষার সার্কাস এই কবিতার উৎস হল তাঁর প্রথম কাব্য সংগ্রহ প্রথম খণ্ড, যা প্রকাশিত হয় 1974 খ্রিস্টাব্দে। এই গ্রন্থটির দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় 1982 খ্রিস্টাব্দে। নানা পুরস্কারে ভূষিত হয়ে এই গ্রন্থটি মালায়ালাম তথা ভারতীয় সাহিত্যে তার স্থান সুপ্রতিষ্ঠিত করে। ইংরেজিতে এই গ্রন্থটির দ্বিতীয় খণ্ড অনুদিত হয় ডেজ অ্যান্ড নাইটস নামে। বাংলায় যার অনুদিত নাম দিন ও রাত্রি। এই গ্রন্থে সন্নিবেশিত হয়েছে 88টি কবিতা। তোমাদের পাঠ্য শিক্ষার সার্কাস এই কবিতাটি এই গ্রন্থের 45 সংখ্যক কবিতা এবং গ্রন্থটি রচিত হয় 1977 খ্রিস্টাব্দে। আয়াপ্পা পানিকরের শিক্ষার সার্কাস কবিতাটি অনুবাদ করেছেন অনুবাদক উৎপল কুমার বসু। বিশিষ্ট কবি উৎপল কুমার বসুর জন্ম 1936 খ্রিস্টাব্দে, মৃত্যু 2015। কবির জন্ম কলকাতায়। তিনি লেখাপড়া করেছেন বহরমপুর, কলকাতা ও দিনহাটায়। প্রবাসী জীবনযাপন করেছেন দীর্ঘদিন। তাঁর পেশা ছিল শিক্ষকতা ও শিক্ষা বিষয়ক গবেষণা। লিখেছেন বিভিন্ন ধরনের গ্রন্থ। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল চৈত্রে রচিত কবিতা, পুরী সিরিজ, লোচন দাস কারিগর, নাইট স্কুল, নতুন কবিতা প্রভৃতি। নরখাদক, ধূসর, আতাগাছ, 4টি ছোট গল্প প্রভৃতি গদ্য রচনা। সকলের মতো তিনিও তাঁর নিজস্ব ভাব ও ভাষায় বাংলা কবিতার জগতে স্বতন্ত্রতার কারণে পেয়েছেন নানা পুরস্কার।
2015 খ্রিস্টাব্দে কবি, সাহিত্য সমালোচক, অনুবাদক উৎপল কুমার বসু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিক্ষার সার্কাস কবিতার প্রসঙ্গে মালায়ালাম সাহিত্যের সাধারণ সংক্ষিপ্ত পরিচয়। সুপ্রাচীন স্থান, কেরলের সাহিত্যিক ভাষা মালায়ালাম। মালায়ালাম শব্দের অর্থ মালা অর্থাৎ পাহাড়ের সন্নিবেশিত, আলম অর্থাৎ স্থান। মালায়ালাম ভাষা দ্রাবিড় গোষ্ঠীর ভাষা বংশজাত। এর সঙ্গে তামিল ভাষারও অদ্ভুত মিল আছে। ভারতীয় সংবিধানে মালায়ালাম ভাষার স্থান অষ্টম। প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ ও পরম্পরায় মালায়ালাম সাহিত্যের পরিচয় মেলে এক অন্য রূপে। সাধারণভাবে ধরা হয় স্তোত্র, গাথাসঙ্গীত, লোকসঙ্গীতের মধ্যে এর প্রাচীন উপাদানগুলি পাওয়া যায়। প্রাচীনকালে এই ভাষায় কবি ইলাঙ্গো চিলপ্পিতিকারম নামে এক মহাকাব্য লিখে অসাধারণ জনপ্রিয়তা লাভ করেন। পরবর্তীকালে কেরলের নাম্বুদিরি ব্রাহ্মণের সংস্পর্শে মালায়ালাম ভাষায় সংস্কৃত ভাষার প্রয়োগ ঘটেছিল এবং সংস্কৃত ভাষার সংস্পর্শে এ ভাষা শঙ্কর ভাষায় রূপান্তরিত হয়। লীলা তিলকম এ মণিপ্রবাল সাহিত্যের প্রসার ঘটে, যার অপর একটি শাখা হল চম্পু। এর বেশিরভাগ বিষয়বস্তুই পৌরাণিক। সংস্কৃত ও মালায়ালাম উভয় ভাষাতেই কেরলে সন্দেশ কাব্য বা মেঘদূতের প্রাধান্য লক্ষ্য করা যায়। মেঘদূতম ছাড়া কেরলের সুখ সন্দেশ কাব্য এক উচ্চ পর্যায়ে রচনা। মালায়ালাম সাহিত্যে মণিপ্রবাল রীতিতে পাট্টু রচনা করে প্রখ্যাত হয়েছেন মাধব পানিকর, শঙ্কর পানিকর, রাম পানিকর। তাছাড়া সরল গ্রামীণ মানুষের দ্বারা স্বতঃস্ফূর্তভাবে সৃষ্ট লোক সাহিত্য কেরলে ভীষণভাবেই সমৃদ্ধ। তার মধ্যে উল্লেখযোগ্য হল কৃষি বিষয়ক গান, বিবাহ গীত বা বিয়ের গান, উৎসবের গান প্রভৃতি। ষোড়শ শতকের শেষ ভাগে এঝুথাসন আধুনিক যুগের সূচনা করলেন মালায়ালাম সাহিত্যে। ভক্তি ও নীতিমূলক কবিতা মণিপ্রবাল শৈলীতে রচনা করে। তার পরবর্তী সময়ে তেমন উল্লেখযোগ্য কোনো কবি তেমনভাবে প্রতিষ্ঠা লাভ করেননি, বরং সপ্তদশ শতাব্দীতে কথাকলি, নৃত্যনাট্য জনগণের সাহিত্য পিপাসাকে নিবৃত করতে পেরেছিল। তৎপরবর্তী অর্থাৎ তারপরে কুঞ্চন নাম্বিয়ার তুল্যল কবিতা রচনা করে জনমানসে স্থায়ী আসন লাভ করেন। মালায়ালাম সাহিত্যে ইংরেজি সাহিত্যের প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়, এক কথায় ব্যাপকভাবেই লক্ষ্য করা যায়। উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ, সমালোচনা, জীবনী সাহিত্য ইংরেজি সাহিত্যের আদর্শ অনুসরণে রচিত হয়। সে সময় মালায়ালাম কবিতায় বেন ও মণি আন্দোলন গড়ে ওঠে। কবি বেন ও মণি তাদের কবিতায় সহজ সরল মালায়ালাম ভাষার শব্দ প্রয়োগ করে জনগণের প্রাণের দোসর হয়ে ওঠেন। কেরলে মহাকাব্য রচনার যুগ শেষ হয়ে যাওয়ার পর খণ্ডকাব্য রচনার সঙ্গে সঙ্গে রোমান্টিক সাহিত্য ধারার জন্ম হয়। ভাল্লাথোল কেরলের জাতীয় কবি, তিনি এই ধারাকে সমৃদ্ধ করেন। জি শঙ্কর কুরুপ, চাঙ্গম পূজা কৃষ্ণ পিল্লাই, এডাপল্লী রাঘবন পিল্লাই প্রমুখ উল্লেখযোগ্য কবিরূপে মালায়ালাম সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। এইভাবেই
গদ্য সাহিত্য ও অনুবাদ সাহিত্যের ধারাতেও মালায়ালাম সাহিত্য সমৃদ্ধতর হয়ে উঠেছে। শিক্ষার সার্কাস। শিক্ষা কি? শিক্ষা কেন? আর শিক্ষা কেমনই বা? এরকম নানা বিষয় নিয়ে সারা পৃথিবীতে নানা রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। কত রকমের উদ্যোগ, কত আয়োজন, কত আলোচনা, কত চর্চা, কত সিদ্ধান্ত, আর কত রকমের ব্যবস্থার প্রয়োগ। এত কিছুর এই যে আয়োজন, এত কিছু এই যে উপস্থাপন করা হলো, তা সবই তো শিক্ষার্থীকে কেন্দ্র করে। শিক্ষার আয়োজন তো শিক্ষার্থীকে কেন্দ্র করে, মানে শিক্ষার্থীর জন্য। এই সবই নানা ধরনের গ্রন্থে লেখা রয়েছে। ভারতবর্ষেও দেখা গেছে নানা সময়ে নানা শিক্ষা পদ্ধতি বা শিক্ষা ব্যবস্থা। বেদ উপনিষদের যুগে গুরুকুল শিক্ষা থেকে শুরু করে সাম্প্রতিক কাল পর্যন্ত শিক্ষার কত না রকম ফের নানা ধরনের শিক্ষা পদ্ধতি দেখা যায়। এই যে আসতে চলেছে জাতীয় শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি বা বর্তমানে যে শিক্ষা পদ্ধতি চলছে বা স্বাধীনতার পূর্ববর্তী যে শিক্ষা পদ্ধতি বজায় ছিল, এ সবই তো শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের উন্নয়নের জন্য, শিক্ষার্থীদের শিক্ষা লাভের জন্য, পূর্ণ বিকাশের জন্য। শিক্ষা নিয়ে মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, কত না কমিশন গঠিত হয়েছে। আবার শিক্ষা পদ্ধতি বিষয়েও কত ব্যক্তিত্বের নাম এসেছে, ফ্রয়েবেল, রুশো প্রমুখরা। শিক্ষা মনোবিজ্ঞানেও এরকম বহু নাম পাওয়া যায়। এসবের বাইরে যাদের নাম, তারা হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ প্রমুখ। রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী যেমন বাস্তবে এক উজ্জ্বল উদাহরণ, তেমনি তাঁর শিক্ষা গ্রন্থ বিশেষভাবে উল্লেখযোগ্য। রবীন্দ্রনাথের মতে অন্ন, বস্ত্র, বাসস্থান মানুষের বেঁচে থাকার জন্য আবশ্যিক হলেও শিক্ষা না থাকা মানুষের জীবন অসম্পূর্ণ। শিক্ষায় মানুষের সম্পূর্ণতা। বাস্তবিক যথার্থ শিক্ষায় মানুষের জীবন সংস্কৃত হয়ে ওঠে। এই সংস্কৃত যা সংস্কার থেকে এসেছে। শিক্ষার সার্কাস কবিতার কবি আয়াপ্পা পানিকরও তাঁর এই শিক্ষার সার্কাস কবিতার মধ্য দিয়ে খুব অল্প কথায় শিক্ষা সম্পর্কে আমাদেরকে যা ইঙ্গিত দিয়েছেন, শিক্ষা সম্পর্কে যা ইঙ্গিত করেছেন, তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে উঠেছে, প্রতিদ্বন্দ্বিতা। প্রতিদ্বন্দ্বিতা আর প্রতিদ্বন্দ্বিতা, ভয়ঙ্কর কম্পিটিশন। অর্থাৎ তুমি যদি প্রথম শ্রেণীতে পাশ করো, আমি দ্বিতীয় শ্রেণীতে যেতে পারি, যার অর্থ তোমার চেয়ে আমি এক ধাপ এগিয়ে যাব।
তুমি তোমার মতো তোমার ক্লাসে পাশ করবে, আর আমি আমার মতো। কিন্তু সে তুমি পাশ করে পরের শ্রেণীতে যেমন যাবে, আমিও পাশ করে পরের শ্রেণীতেই যাব। অর্থাৎ প্রত্যেককে একটা নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট নিয়ম মেনে এক শ্রেণী থেকে আর এক শ্রেণীতে উঠতে হচ্ছে। এভাবে কবি আয়াপ্পা পানিকর সব শ্রেণীরই কথা বলেছেন। আজকের দিনে এই সময়ে দাঁড়িয়ে এটা খুবই প্রাসঙ্গিক যে কে কীভাবে পাশ করছে সেটা দেখা হয় না, দেখা হয় ফলাফল, দেখা হয় নাম্বার, দেখা হয় শতকরার হিসেব, দেখা হয় গ্রেডেশন ইত্যাদি। ভেতরে ভেতরে শিক্ষার্থী আসলে কি শিখল, আসলে কি গ্রহণ করলো, কতখানি গ্রহণ করলো, কিভাবে গ্রহণ করলো, তার কোমল মন অন্তরটা কাটা ছেঁড়ায় রক্তাক্ত হলো নাকি, সেটা কজনই বা দেখে। সেটা কোনোভাবে কি আমাদের কাছে গুরুত্ব পায়? না, পায় না। আমরা জোর করে চাপিয়ে দিই, জোর করে ঠেসে দিই, চাপিয়ে দিই বোঝার মতো করে। গাধার পিঠে যেমন মাত্রাতিরিক্ত বোঝা চাপিয়ে দিয়ে গাধাকে পিটিয়ে তাড়িয়ে নিয়ে যাওয়া যায়, চাওয়া হয়, সেরকম আমরা শিক্ষার্থীকেও গাধা বানিয়ে ফেলেছি। তার পিঠের ওপর অস্বাভাবিক বোঝা চাপিয়ে দিয়েছি। আর সে যদি বইতে না পারে, তাহলে গাধার উপরে যেমন আমরা অত্যাচার করি বোঝা নিয়ে যাওয়ার জন্য, তাকেও আমরা শারীরিক মানসিক নির্যাতনের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে চলেছি। আর সেই গাধা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে প্রাণপণে চাওয়ার চেষ্টা করছে এই ভারী, এই নিরস, এই প্রাণহীন বোঝাকে বয়ে নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পে তোতাটা খুব অল্প সময়ের মধ্যেই মারা গিয়েছিল, প্রাণ হারিয়েছিল। আসলে তোতার রূপকে তোমাদের মতো কোমলমতি শিক্ষার্থীদের কথা বলা হয়েছে, যাদের মন বহুদিন ধরে পিষ্ট হতে হতে আজ পাথর হয়ে গেছে। আর এখন যেটা বয়ে নিয়ে চলেছ সে তো মন বা আত্মাহীন একটা দেহ, একটা মৃতদেহ। আর রবীন্দ্রনাথ ঠাকুর যে কারণে পাঠ্যের পাশাপাশি সহ পাঠক্রমিক কার্যাবলীর উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। বাস্তবিক কবি শিক্ষাক্ষেত্রে যে ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার প্রতি যেমন কটাক্ষ করেছেন, ব্যঙ্গ করেছেন, তেমনি কটাক্ষ করেছেন প্রথাগত শিক্ষা, প্রথাগত তথা প্রাতিষ্ঠানিক শিক্ষাকে নিয়েও। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যদি ভিন্ন ক্ষেত্রেও ক্রমশ উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া যায় শিক্ষার্থীকে আনন্দের সঙ্গে, শিক্ষার্থী যদি সেটাকে আনন্দের সঙ্গে গ্রহণ করে, তাহলে গ্রহণ করতে করতে তার ধারণ করার শক্তিও বেড়ে যায়। আর যদি জোর করে চাপিয়ে দেওয়া যায়, হয়তো ভয় দেখিয়ে সাময়িকভাবে ওই মুহূর্তে তাকে গিলিয়ে দেওয়া যায় ঠিকই, কিন্তু খুব শিগগির সে কিন্তু ওগুলো ভুলতে বসে। কিন্তু আনন্দের সঙ্গে যা গ্রহণ করা হয় তা উত্তরোত্তর ধারণ করার শক্তিকে যেমন বাড়িয়ে দেয়, তেমনি উপস্থাপনের ক্ষমতাকেও বৃদ্ধি করে। শিক্ষার্থী নিজের মধ্যে ওটাকে আত্মস্থ করে নিয়ে বোঝে, উপলব্ধি করে, জীবনের ক্ষেত্রে প্রয়োগ করে, বাস্তবিক শিক্ষাকে কাজে লাগিয়ে তারা এগিয়ে চলার চেষ্টা করে।
তাহলে শিক্ষাকে এমনভাবে শিক্ষার্থীর জীবনে উপস্থাপন করতে হবে, শিক্ষার্থীর জীবনে দরজা খুলে দেবে, নতুন নতুন দিগন্তকে উন্মোচিত করবে। কিন্তু এই বর্তমান শিক্ষা পদ্ধতি শিক্ষার্থীকে আরও জেরবার করে দিচ্ছে, এক জায়গায় গুটিয়ে দিচ্ছে, বিকশিত হওয়ার পরিবর্তে, বিকশিত করার পরিবর্তে বদ্ধ করে তুলছে। তাই কবি বলেছেন, এই পদ্ধতিতে যদি সব শ্রেণী শেষ হয়ে যায়, আমি তবু পরের শ্রেণীতে যাব। কবি আয়াপ্পা পানিকর এখানে থেমে থাকেননি। শিক্ষার সঙ্গে সার্কাসের একটি সাদৃশ্য খুঁজে পেয়েছেন তিনি। সার্কাস প্রকৃতপক্ষে একটি বিনোদনমূলক খেলা। মোটামুটি সব রকমের রসদ পাওয়া যায় এই খেলায়। এখানে শারীরিক কসরত, ভয়, সাহস, উত্তেজনা, মজা, ইয়ার্কি, চমৎকারিত্ব ইত্যাদি সব কিছুই দর্শক শ্রোতার মন জয় করে। শিক্ষাক্ষেত্রেও এই সব কিছু নিহিত আছে। কিন্তু শিক্ষাক্ষেত্রে, এই বর্তমান সমসাময়িক শিক্ষাক্ষেত্রে এর মধ্যে এমন কিছুকে গ্রহণ করা হয়েছে যা শিক্ষার্থীর জীবনে ভারাক্রান্ত হয়ে উঠেছে। সেখানে কোনো মজা নেই, উত্তেজনা নেই, সেখানে চমৎকারিত্ব নেই, শুধু ভয়, শুধু শারীরিক কসরত, অর্থাৎ প্রতিনিয়ত চর্চা, অভ্যাস, মুখস্থবিদ্যা। চর্চায়, অভ্যাসে, মুখস্থবিদ্যায় শুধু কিছু পুঁথিগত জ্ঞান লাভ করা যায় মুখস্থ করে, কিন্তু নিজেকে সেখানে মেলে ধরা যায় না। সেখানে জ্ঞানের, বুদ্ধির সংযোগ থাকে না, সেখানে চিন্তা চেতনার যোগ থাকে না। সার্কাসের ট্রাপিজের খেলায় দেখা যায়, শূন্যে দড়ি ধরে ঝুলে গিয়ে আরেকটা দড়ি ধরে, কিংবা কারোর হাত ধরে ঝুলে গিয়ে ছেড়ে দিয়ে আবার একজনের হাত ধরে, কিংবা বার ধরে ঝুলে গিয়ে বার ধরে। সেই ট্রাপিজের খেলা যে দেখা যায় শূন্যে, ঠিক তেমনিভাবে এই পদ্ধতিতে একটা শ্রেণীতে ওঠার পর নির্দিষ্ট নাম্বারের ভিত্তিতে আবার একটা নতুন শ্রেণীতে উঠতে হয়। আবার ট্রাপিজের খেলায় যদি কোনো কারণে একটু এদিক ওদিক হয়, হাত ছেড়ে গেলেই একেবারে সোজা নিচে মাটিতে মৃত্যু। আর এই শিক্ষা পদ্ধতিতে যে নির্দিষ্ট নাম্বারের কথা বলা হয়েছে, যা পেলে শিক্ষার্থী পাশ করবে, সেই নাম্বার যদি না পায় তাহলে সেখান থেকে তার পতন, অর্থাৎ শিক্ষার্থী অকৃতকার্য হবে। আর আমরা বড়রা, অভিভাবকেরা এটাই মনে করি যে শিক্ষার্থীর অকৃতকার্য হওয়া মানে শিক্ষার্থীর জীবনে এ তো মৃত্যুরই সমান। আমরা তাকে উৎসাহিত করি না। সে যখন অকৃতকার্য হয়, পিছিয়ে যায়, ফেল করে যায়, তখন আমরাই তাকে খোঁটা দিই, আমরাই তাকে আঘাত করি, অপমান করি, আমরাই তাকে আরও সাহায্য করি। সে কত তাড়াতাড়ি হতাশার পথে এগিয়ে যাবে, কত তাড়াতাড়ি সে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। হীনমন্যতায় ভুগতে ভুগতে সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়ে একটা ঘরের মধ্যে নিজেকে আটকে রাখবে। একদিন সে পৃথিবী থেকে বিদায় নেবে। হ্যাঁ, আমাদেরই কাজ তাকে কি করা? আমাদেরই কাজ তাকে এই সমাজ থেকে বিচ্ছিন্ন করে এক ঘরে করে দিয়ে তাকে একবারে গলা টিপে মেরে ফেলা। হ্যাঁ, সেটাই আমরা করি। আরে ব্যর্থতা তো জীবনের অংশ। সাফল্য যদি আসে তাহলে ব্যর্থতাও আসবে। ব্যর্থতাকে সিঁড়ি বানাতে হবে, ব্যর্থতাকে সোপান বানাতে হবে, ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে। আর সেই শিক্ষা আগামীতে ভয়ঙ্কর গতিতে এগিয়ে নিয়ে যাবে শিক্ষার্থীকে। কিন্তু কজন আমরা বড়রা বুঝি? অভিভাবকেরা আমরা কোথায় বুঝি? আমরা শুধু পর করে তাদেরকে জেরবার করে দিই। আর পড়তে পড়তে শিক্ষার্থী যখন একেবারে রুগ্ন হয়ে যায়, জীর্ণ শীর্ণ হয়ে যায়,
তখন সে কিন্তু ফেলই করে যায়। আর সেই ফেল করা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সবথেকে বেশি কর্তব্য। অথচ তা না করে আমরা সেই আদমরা ছাত্রছাত্রীকে আরও খাঁড়ার ঘা দিই। একে তো বলা হয় মরার উপর খাঁড়ার ঘা। যে মরে রয়েছে তাকে আর কি মারা, কিন্তু আমরা তাকেই মারতে থাকি। এই বর্তমান শিক্ষা পদ্ধতিতে কবি আয়াপ্পা পানিকর যেটা লক্ষ্য করেননি, যেটার অভাব লক্ষ্য করেছেন শিক্ষার মধ্যে, শিক্ষা পদ্ধতিতে যার ঘাটতি তিনি দেখেছেন, তা হলো জ্ঞান। অর্থাৎ শিক্ষার এত আয়োজন, শিক্ষায় শিক্ষার্থীর মতো মেধা মননের ভূমিকা বা জ্ঞানেরও, কিন্তু সেই জ্ঞানের বিভার পরিচয় আজ কোথায়? মানুষকে জ্ঞান যেখানে নিয়ে গেছে, আর মানুষের যা বর্তমান স্বরূপ তাতে মনে হয় সেই জ্ঞান মানুষকে প্রতারিত করেছে, মানুষকে ঠকিয়েছে। এক কথায় কবি মানুষের মধ্যে যথার্থ শিক্ষার পরিচয় প্রত্যক্ষ করেননি। আর আমরাই যখন যথার্থ শিক্ষা লাভ করিনি, তাহলে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে কি সত্যি প্রকৃত শিক্ষা দিতে পারবো? আমরা যা শিখে এসেছি, সেই যে মুখস্থবিদ্যা, চর্বিত চর্বণ, তাকেই আমরা আমাদের পরবর্তী প্রজন্মের উপরে চাপিয়ে দিই, এটাকে প্রকৃত শিক্ষা মনে করে। শিক্ষা আজ সার্কাসের মতো সাময়িক আমোদ প্রমোদ বা বিনোদনমূলক খেলার মতো। সেখানে শুধু অভ্যাসের যোগ, মুখস্থবিদ্যার যোগ, জ্ঞানের যোগ কম, বুদ্ধির যোগ প্রায় নেই। সার্কাসের মধ্য দিয়ে বৈচিত্র্য, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, ক্লাউনের রঙ্গ তামাশা ইত্যাদির যে রূপকল্প গড়ে ওঠে, কবি পানিকরও অনুরূপ শিক্ষাকে সেইভাবে দেখেছেন। বর্তমানে এই শিক্ষা রসহীন, আনন্দহীন, পুঁথি সর্বস্ব শিক্ষা, এমনই নিষ্প্রাণ ও জ্ঞানহীন শিক্ষা যে শিক্ষার্থীরা শিক্ষা পাচ্ছে ঠিকই, কিন্তু তাদের চেতনার বিকাশ হচ্ছে না, জ্ঞান অর্জিত হচ্ছে না। অন্তঃসার শূন্য শিক্ষা কেবলই তোতা পাখির মতো আওড়ানো বুলি সর্বস্ব হয়ে উঠেছে, যা তোতা পাখির রূপকে পুঁথি সর্বস্ব শিক্ষার্থীদের লাশে পরিণত করেছে। শিক্ষার সার্কাস, কবি আয়াপ্পা পানিকর। আয়াপ্পা পানিকরের শিক্ষার সার্কাস কবিতাটি কবির শিক্ষা সম্পর্কিত ভাবনার এক কাব্যিক প্রকাশ। আমাদের শিক্ষা হলো পরীক্ষায় পাশ করার এবং এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উত্তরণের প্রক্রিয়া মাত্র। আর এই একক লক্ষ্যেই নিয়োজিত থাকে শিক্ষার্থীর জীবন। অথচ শিক্ষাই হতে পারে জীবন বিকাশের একমাত্র কার্যকরী শক্তি। শিক্ষার লক্ষ্যের এই যে অপকর্ষ ঘটে যাওয়া, এ কবির কাছে তীব্র বেদনার বলে মনে হয়েছে। জ্ঞানের সঙ্গে সংযোগহীন এই শিক্ষা ব্যবস্থা আসলে শিক্ষার্থীদের কাছে ধোঁকা মাত্র, এক অর্থে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা। মালায়ালাম কাব্য সাহিত্যে আধুনিকতার পথিকৃৎ যুগ সচেতন কবি আয়াপ্পা পানিকর তাঁর দিন ও রাত্রি কাব্যগ্রন্থের অন্তর্গত আলোচ্য শিক্ষার সার্কাস কবিতায় বর্তমানের প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় যে ত্রুটি, যে ঘাটতি, তাকেই অত্যন্ত শৈল্পিক সুসময় তথা শিল্প সুসময় উপস্থাপন করেছেন। প্রথাগত শিক্ষার অন্তঃসার শূন্যতাকে তিনি তুলে ধরেছেন
এবং সমাজ সচেতনতায় ব্রতী হয়েছেন। এই বর্তমান শিক্ষা পদ্ধতিতে যেভাবে শিক্ষার্থী শিক্ষা লাভ করে, সেই শিক্ষা লাভের পদ্ধতিতে থেকে যায় প্রকৃত শিক্ষা বা জ্ঞান অর্জনের একটা বিরাট অপূর্ণতা। এবং এরই সম পদ্ধতি স্বাধীনতার পূর্ববর্তীতেও দেখা গিয়েছিল। স্বাধীনতার পূর্ববর্তীতে ঔপনিবেশিক ইংরেজ শক্তি যে শিক্ষা পদ্ধতি আমাদের দেশে প্রচলন করেছিলেন, সেই শিক্ষা পদ্ধতিতেও এমন জড়, এমন স্থবির, এমন প্রাণহীনতা লক্ষ্য করা গিয়েছিল। ওই শিক্ষা পদ্ধতিতে শুধু তো কেরানি তৈরি করা হতো, কিন্তু প্রকৃতপক্ষে শিক্ষিত মানুষ তৈরি করা হয়নি। আজও আমরা যেন তার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। আমরা জানি শিক্ষা হলো ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশের একমাত্র পথ। শিক্ষা হলো নিজেকে সমৃদ্ধ করার মাধ্যম। শিক্ষা ছাড়া যেমন প্রকৃত জ্ঞান লাভ অসম্ভব, তেমনি মানুষের পরিপূর্ণতাও সম্ভব নয় এই শিক্ষাকে দূরে সরিয়ে রেখে। পুঁথিগত জ্ঞান, পুঁথিগত শিক্ষার প্রয়োজন আছে, সম্পূর্ণতা অস্বীকার করা যায় না, কিন্তু শুধু পুঁথিগত শিক্ষা একজন মানুষকে সম্পূর্ণভাবে, পরিপূর্ণভাবে সমৃদ্ধ করতে পারে না। পুঁথিগত শিক্ষাকে আত্মস্থ করে শিক্ষার্থীকে মুক্ত প্রকৃতির উদার অঙ্গনে নিজেকে মেলে ধরতে হয়। তাই বিশ্ব প্রকৃতি শিক্ষার্থীদের কাছে বিরাট পাঠশালা, বিরাট শিক্ষাক্ষেত্র। প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায়, অর্থাৎ চার দেওয়ালের মধ্যে, অর্থাৎ প্রতিষ্ঠানের মধ্যে থেকে যে শিক্ষা লাভ, সেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের আগ্রহ বা চাহিদাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয় না। তাদের মন, তাদের আগ্রহকে গুরুত্ব দেওয়া হয় না, তাদের মন মানসিকতাকে, তাদের আবেগ অনুভূতিকে, তাদের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয় না। আর তা না দিয়ে শুধু পরীক্ষায় সাফল্য লাভকেই বড় করে দেখানো হয়। সেক্ষেত্রে শিক্ষার্থীরা নিজেদের সঙ্গে ভয়ঙ্কর এক প্রতিযোগিতায় লিপ্ত হয়। আর তখনই তাদের কাছে প্রাধান্য পায় এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার বিষয়টি। কে কত বেশি নাম্বার পাবে, কে কার থেকে নাম্বারের দিক থেকে ছাড়িয়ে যাবে, টপকে যাবে, এই নাম্বার পাওয়ার ইঁদুর দৌড়ে আজকের শিক্ষার্থীরা লিপ্ত হয়েছে এই শিক্ষা পদ্ধতিতে। যদিও শিক্ষার্থীরা লিপ্ত হয়েছে বললে শিক্ষার্থীদের দোষ বলা হয়, কিন্তু না, আমরাই এই শিক্ষা পদ্ধতিতে তাদেরকে জোর করে বাধ্য করছি তাদের বেশি নাম্বার পেতে। প্রকৃত শিক্ষিত হতে নয়, মানুষের মতো মানুষ হতে নয়, সমৃদ্ধ হতে নয়। দোষ তো শিক্ষার্থীর নয়, দোষ তো আমাদের। আমরাই এই পদ্ধতি তাদের উপরে জোর করে চাপিয়ে দিয়েছি। ফলে তাদের খুব অল্পতেই আত্মিক মৃত্যু ঘটে যাচ্ছে। আর সেই আত্মিক মৃত্যুর কারণে শিক্ষার্থী চলেছে যেন লাশ হয়ে। কারণ আত্মা, মন, প্রাণহীন দেহ তো লাশ তথা ডেড বডির সমান। শিক্ষার্থী এগিয়ে চলেছে কিছু পুঁথিগত বিদ্যাকে ধারণ করে, আর তার কারণে বৃহত্তর ক্ষেত্রে গিয়ে তাদের হোঁচট খেতে হয়, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, তারা অস্তিত্ব সংকটে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় শিক্ষার্থীরা আজকের এই শিক্ষাকে
বাহন করতে পারল না, বহন করেই চলল। হ্যাঁ, শিক্ষাকে বাহন করতে হবে, শিক্ষাকে বয়ে বেড়ালে হবে না। শিক্ষাকে যদি বোঝার মতো আমরা বয়ে বেড়াই, তাহলে সেই শিক্ষা আমাদের কাছে অত্যন্ত ব্যর্থ, আমাদেরকে ব্যর্থতায় পর্যবসিত করবে। ফলে এই পদ্ধতিতে জ্ঞান লাভের পথে একটা বিরাট অন্তরায় বা বাধার সৃষ্টি হয়। এই প্রতিযোগিতামূলক পরীক্ষা ব্যবস্থার আড়ালে শিক্ষার যে আসল উদ্দেশ্য, মূল উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার শিক্ষার হেরফের প্রবন্ধে এমন গতানুগতিক যান্ত্রিক শিক্ষা পদ্ধতির প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমরা বাল্য হইতে কৈশোর এবং কৈশোর হইতে যৌবনে প্রবেশ করি কেবল কতকগুলি কথার বোঝা টানিয়া, সরস্বতীর সাম্রাজ্যে কেবলমাত্র মজুরি করিয়া মরি, পৃষ্ঠের মেরুদণ্ড বাঁকিয়া যায় এবং মনুষ্যত্বের সর্বাঙ্গীন বিকাশ হয় না। হ্যাঁ, ঠিকই, সত্যি তাই। আমরা বাল্যকাল থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন আমরা চলেছি শুধুমাত্র কতগুলো কথার বোঝা টেনে, কতগুলো পুঁথি থেকে মুখস্থ বিদ্যার সাহায্যে। ফলে সরস্বতীর সাম্রাজ্যে মজুরি করে মরি আমরা। সরস্বতীর সাম্রাজ্য মানে এই শিক্ষার জগৎ, সেখানে আমরা মজুরি করে মরি, অর্থাৎ আমরা ডিগ্রি লাভ করি, সার্টিফিকেট পাই এবং আমরা তাকে পেশ করি, তাকে জমা করি এবং তার বিনিময়ে আমরা মজুরি পাই, তার বিনিময়ে আমরা কিছু উপার্জন করতে পারি। আর এই অবস্থাতে শুধু পিঠের মেরুদণ্ড বেঁকে যায়, কিন্তু যা হওয়ার কথা, শিক্ষার আসল উদ্দেশ্য, সেটা তো হয় না। অর্থাৎ মনুষ্যত্বের যে সর্বাঙ্গীন বা পূর্ণ বিকাশ, সেই বিকাশ কিন্তু আর হয়ে ওঠে না। ঠিক তেমনি ওই স্বাধীনতার পূর্ববর্তী শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের যে দশা হতো, তারই পুনরাবৃত্তি লক্ষ্য করেছেন কবি আইয়াপ্পা পানিকর এবং তাঁর এই শিক্ষার সার্কাস নামক আলোচ্য কবিতায় শিক্ষা ব্যবস্থার এই অন্তঃসার শূন্য দিকটিকে তিনি ইঙ্গিত করেছেন। এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উত্তরণ, পুঁথিগত বিষয়ের অস্বাভাবিক বোঝা আর পরীক্ষার শৃঙ্খলে বাধা, এই শিক্ষা যেন একটি অত্যন্ত ভারী বোঝা তুল্য, আর সেই বোঝা বয়ে বেড়াতে হচ্ছে শিক্ষার্থীদের। যেমনভাবে অতিরিক্ত বোঝা বইতে বইতে পিঠের মেরুদণ্ড বেঁকে যায়, আজকে শিক্ষার্থীদের দশা তাই। এই প্রসঙ্গে আমরা স্কুল কলেজের প্রদত্ত শিক্ষা পদ্ধতির যে অর্থহীনতা, যে ব্যর্থতা, তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে সবুজপত্র পত্রিকার সম্পাদক গদ্যশিল্পী প্রাবন্ধিক প্রমথ চৌধুরীর বই পড়া প্রবন্ধের বিষয় উল্লেখ করে বলতে পারি, আমাদের দেশের বিদ্যালয় বা মহাবিদ্যালয়গুলিতে ছাত্রদের কেবল গেলানো হয়। এর ফলে ছাত্ররা শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণ শীর্ণ হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। হ্যাঁ, গেলানো হয়, গেলানো, বুঝতে পারছো? মুখস্থ বিদ্যার দ্বারা নোট মুখস্থ করানো হয়, গিলিয়ে দেওয়া হয়, ঠুসে দেওয়া হয় মুখের মধ্যে, তাতে যা হওয়ার তাই হয়। বিদ্যালয় থেকে, মহাবিদ্যালয় থেকে যখন ছাত্ররা বেরিয়ে আসে, তখন তারা যেমন শারীরিকভাবে জীর্ণ শীর্ণ হয়ে পড়ে, তেমনি মানসিক মন্দাগ্নিতে, ক্ষুধামান্দতে বা মানসিকভাবে অত্যন্ত জীর্ণ শীর্ণ হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। আর শিক্ষা তো মানসিক সমৃদ্ধি, মানসিক পুষ্টির একটা উৎস, মাধ্যম, অথচ মানসিকভাবে যদি জীর্ণ শীর্ণ হয়ে বেরিয়ে আসে, তাহলে সেটা কি আর প্রকৃত শিক্ষা লাভ হলো? এই ধরনের শিক্ষায় কি হয়? এই ধরনের শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীর আত্মিক মৃত্যু নিশ্চিত, অনিবার্য। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পে পাখিটার মৃত্যু হয়েছিল। পাখি মানে তো কোমলমতি শিক্ষার্থী তোমরা। সেই পাখিকে বন থেকে
জঙ্গল থেকে, মুক্ত প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে নিয়ে এসে সোনার খাঁচায় বেঁধে ফেলা হলো। তারপরে পণ্ডিতদের পরামর্শে রীতিমতো তার মুখের মধ্যে পুঁথি থেকে পাতা ছিঁড়ে জোর করে ঠুসে দেওয়া হতে লাগলো। তা সত্ত্বেও সে যখন গ্রহণ করতে চাইছে না, সে উৎপাত করছে, উচ্ছৃঙ্খল হয়ে উঠছে, সে বাধ্য না থেকে সে কিন্তু অসহযোগিতা করছে। আর তখনই পাখির ডানা ছেটে দেওয়া হয়েছিল, পাখির পায়ে বেড়ি পরিয়ে দেওয়া হয়েছিল, আর খুব শিগগির পাখিটার মৃত্যু কিন্তু অনিবার্য হয়ে গিয়েছিল। হ্যাঁ, তোমাদের মতো কোমলমতি শিক্ষার্থী যারা তোতা পাখির রূপকে রয়েছ, তাদেরও কিন্তু আত্মিক মৃত্যু যেন ঘটে চলেছে। ফলে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, সেখান থেকে বের করে আনতে হবে, ভাবতে হবে এই সিস্টেমে, এই পদ্ধতিতে না থেকে নতুন এক পদ্ধতি, যে পদ্ধতি শিক্ষা, প্রকৃত শিক্ষা দেবে, যে পদ্ধতিতে শিক্ষার্থীকে বুঝবে, শিক্ষার্থীকে বোঝা যাবে, বোঝা হবে। মানুষের জীবন সবসময় শ্রেণীবদ্ধ। সামাজিক ও ব্যক্তিগত চাহিদা এবং লক্ষ্য পূরণের প্রয়োজনে নিরন্তর একটানা এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উত্তরণের পথ খুঁজে চলে মানুষ। শিক্ষাক্ষেত্রে এর বিপুল অনুশীলনও আমরা লক্ষ্য করা যায়। কিন্তু পরীক্ষায় সাফল্যই জীবনের প্রধান হয়ে ওঠায় জ্ঞানের যে অন্বেষণের আকাঙ্ক্ষা ক্রমশই মন থেকে হারিয়ে যায়, উৎসাহ কমতে থাকে, আগ্রহ একেবারে নষ্ট হয়ে যায়, আগ্রহে ভাঁটা পড়ে। মানুষ যান্ত্রিক বা শিক্ষার্থী যান্ত্রিক ও আত্মসুখ সর্বস্ব হয়ে পড়ে। শিক্ষাটাকেই শিক্ষার্থী করে নেয় তার জীবনে শুধুমাত্র অর্থ উপার্জনের একমাত্র মাধ্যম, যার সাহায্যে সে অর্থ উপার্জন করবে, সমাজে সে আত্মসুখী হয়ে উঠবে। শিক্ষাহীন এই ব্যবস্থাটাকে, প্রকৃত শিক্ষা নেই এই ব্যবস্থাটাকে কবি সার্কাসের সঙ্গে তুলনা করেছেন। সার্কাসে বিভিন্ন রকমের খেলা দেখা যায়, তো সেই বিভিন্ন রকম খেলাতে তোমরা ভালো করে ভাবো, সেখানে কিন্তু জ্ঞানের যোগ কম, নেই বলা চলে, বুদ্ধির যোগ কম, একেবারেই নেই হয়তো, চিন্তা চেতনা বিচার বিশ্লেষণ করার শক্তি কম, সেখান থেকে সমৃদ্ধি খুব একটা আসে না। সেখানে শুধু চর্চার যোগ থাকে, সেখানে শুধু অভ্যাসের যোগ থাকে। প্রতিদিন প্রতিনিয়ত যত চর্চা, যত অভ্যাস করতে পারবে, ততই কিন্তু সার্কাসের বিভিন্ন খেলাতে দক্ষ হয়ে উঠবে একজন খেলোয়াড়। শিক্ষাহীন এই শিক্ষা ব্যবস্থায় সার্কাসের সঙ্গে তুলনা করা হয়েছে এই ব্যবস্থাটাকে। সার্কাসের অনেক খেলার মধ্যে একটা হলো ট্রাপিজের খেলা। তো সেই ট্রাপিজের খেলায় যেমন খেলোয়াড় কী করে, শূন্যে একটা দড়ি ধরে বা বার ধরে ঝুলে গিয়ে শারীরিক কসরত দেখিয়ে আর একটি গিয়ে ধরে, ঠিক তেমনি শিক্ষাক্ষেত্রেও ওই এক শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে পরের শ্রেণীতে যাওয়া, এরকম একটা চল রয়েছে। আর এই চলের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে যদি অকৃতকার্য হয়, ফেল করে যায়, তাহলে আমরা শিক্ষার্থীকে এই পথে, এই শিক্ষা লাভের পথে মৃত্যুর সমতুল্য মনে করি। সার্কাসের ট্রাপিজের খেলায় শূন্যে দড়ি ছেড়ে যদি কেউ পড়ে যায় খেলোয়াড়, তার মৃত্যু অনেক সময় অনিবার্য হয়ে ওঠে। ঠিক তেমনি এই শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থী যদি এক ক্লাস থেকে আরেক ক্লাসে, এক শ্রেণী থেকে আরেকটা শ্রেণীতে উঠতে গিয়ে অকৃতকার্য হয়, ফেল করে যায়, তাহলে এই সিস্টেমের সমাজ তাকে কী বলে, সে মরে গেছে, তার মৃত্যুরই সমতুল্য বলে সবাই, তার জীবন একেবারে নিরর্থক, অর্থহীন হয়ে গেল। এই কবিতার শেষাংশে আছে, কবি বলেছেন যে শিক্ষার্থীরা একটা শ্রেণীতে ওঠার পরে যে আগ্রহ, যে উৎসাহ, যে উদ্দীপনা তৈরি করে নতুন কিছু শেখার জন্য, জানার জন্য, কিন্তু নতুন শ্রেণীতে ওঠে সেই পাঠ্য বিষয়, সেই পাঠ্যপুস্তকে সেই নিরস পুঁথিগত জ্ঞানের চর্বিত চর্বণ, পুনরাবৃত্তি, যা তাকে আরও সীমাবদ্ধ করে ফেলে। তাই নতুন শ্রেণীতে ওঠার পরে শিক্ষার্থী বঞ্চিত হয় বলেই
সে লাভ করে ধোঁকা। তার সঙ্গে ধোঁকা দেওয়া হয়, ধোঁকা করা হয়, প্রতারণা করা হয় এই শিক্ষা পদ্ধতিতে। প্রমথ চৌধুরী বই পড়া প্রবন্ধে আরও বলেছেন, আমাদের ছেলেরাও নোট নামক গুরুদত্ত নানা আকারের ও নানা প্রকারের গোলাগুলি বিদ্যালয়ে গলাধকরণ করে পরীক্ষালয়ে গিয়ে তা উদ্গীরণ করে। তাহলে যে নোট সে মুখস্থ করেছে, যে নোট সে রাত দিন করে গলাধকরণ করেছে, তাকে পরীক্ষালয়ে অর্থাৎ পরীক্ষার হলে গিয়ে সে উদ্গীরণ করে। এক অর্থে সে ভেতরে থাকা সেই পুঁথিগত জ্ঞানেরই প্রকাশ করে, জ্ঞানকেই তুলে ধরে। আর এর জন্য সমাজ তাদের বাহবা দেয় দিক, কিন্তু মনে যেন না ভাবে যে এতে জাতির প্রাণ শক্তি বাড়ছে। স্কুল কলেজে শিক্ষা যে অনেকাংশে ব্যর্থ, সে বিষয়ে প্রায় অধিকাংশ লোকই একমত। যে শিক্ষা পদ্ধতি পরীক্ষায় স্বাধীনতার আগে ছিল, সেই পদ্ধতি আবার আমরা দেখতে পাচ্ছি, কবি দেখতে পাচ্ছেন। তাই কবি অত্যন্ত আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষার্থীদের জীবন নিয়ে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে। শিক্ষার সার্কাস, কবি আয়াপ্পা পানিকার। মালায়ালাম সাহিত্যের বিশিষ্ট কবি আয়াপ্পা পানিকারের শিক্ষার সার্কাস কবিতাটি উৎপল কুমার বসুর দ্বারা অনুদিত কবিতা। কবি, অনুবাদক ও সাহিত্য সমালোচক উৎপল কুমার বসু স্বীকার করেছেন, মালায়ালাম ভাষায় আধারে পরিবেশিত এই শিক্ষার সার্কাস কবিতার সবটুকু রচনাশৈলী তিনি হয়তো সম্পূর্ণ তুলে ধরতে পারেননি। তিনি বলেছেন, যদিও আমি হয়তো এই অনুবাদে ওই ভাষার ছন্দ, ধ্বনি রহস্য ও উক্তির জটিলতা কিছু কিছু উপস্থিত করতে পারিনি, অনুবাদকরা অনুরূপ সম্ভাবনার দুশ্চিন্তা মাথায় রেখেই অনুবাদের কাজে নেমে পড়েন। আমিও তাদের পদাঙ্ক অনুসরণ করেছি। শিক্ষার সার্কাস কবিতাটির উচ্চারণ রীতিতে রয়েছে এক অন্তর্লীন সংলাপ ধর্মিতা। প্রশ্নোত্তরের ভঙ্গিতে বিষয় এগিয়েছে। কবিতার বিষয় ও প্রতিদ্বন্দ্বিতা একজনের অপরজনকে টপকে যাওয়ার প্রবল আগ্রহ। তুমি যদি প্রথম শ্রেণীতে পাশ করো, আমি দ্বিতীয় শ্রেণীতে যেতে পারি। আলোচ্য কবিতায় আমি বলতে উত্তম পুরুষের নামহীন বক্তা অথবা কবি। কবি নিজে এখানে একজন শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করেছেন, যে শিক্ষার্থী এই বর্তমান প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় শুধু পুঁথিগত বিদ্যায় অভ্যস্ত হয়ে এক শ্রেণী থেকে আর এক শ্রেণীতে উত্তরণ করছেন। আর তুমি হলো নামহীন শ্রোতা, একজন বা অনেকে হতে পারে। এই একজন বা অনেকে কবির প্রতিযোগী, অর্থাৎ একই শ্রেণীতে থাকা কবির সহপাঠী, অর্থাৎ একজন সহপাঠীর আর একজন প্রতিযোগী সহপাঠী হলো এই তুমি। তুমি যদি প্রথম শ্রেণীতে পাশ করো, অর্থাৎ একজন শিক্ষার্থী যদি প্রথম শ্রেণীতে পাশ করে, প্রথম শ্রেণীতে যদি কৃতকার্য হয়, তাহলে কি হবে? না, এই বর্তমান শিক্ষা পদ্ধতিতে সবাই জানে প্রথম শ্রেণীতে পাশ করলে তার দ্বিতীয় শ্রেণীতে ওঠার ছাড়পত্র দেওয়া হয়। অর্থাৎ সেই শিক্ষার্থী
এই সিস্টেমে, এই পদ্ধতিতে অভ্যস্ত বলে সে নিশ্চিন্তে বলতে পারে আমি দ্বিতীয় শ্রেণীতে যেতে পারি। আবার প্রশ্ন, তুমি যদি দ্বিতীয় শ্রেণীতে পাশ করো? হ্যাঁ, দ্বিতীয় শ্রেণীতে পাশ করলে সবাই জানে এই পদ্ধতিতে তৃতীয় শ্রেণীতে উঠতে পারে। তাহলে কবি বলেছেন যে যদি আমি দ্বিতীয় শ্রেণীতে পাশ করি, বেশ, আমি সোজা তৃতীয় শ্রেণীতে যেতে পারি। সোজা অর্থাৎ আটকানোর, বাধা দেওয়ার, আটকে রাখার কারোর ক্ষমতা নেই। কারণ এক শ্রেণী থেকে আর এক শ্রেণীতে উত্তরণের জন্য যতখানি নাম্বার বা নম্বর পাওয়ার দরকার, এই সিস্টেমে যে নম্বরকে ধার্য করা হয়েছে পাশের জন্য অর্থাৎ কৃতকার্য হওয়ার জন্য, সেইটুকু নম্বর শিক্ষার্থী যদি লাভ করতে পারে তাহলে সে সোজা দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে গিয়ে বসতে পারে। তাই কবি এখানে শিক্ষার্থীদের প্রতিনিধি, সেই প্রতিনিধি হিসেবে কবি নিজে বলেছেন যে আমি যদি দ্বিতীয় শ্রেণীতে পাশ করি, বেশ, আমি সোজা তৃতীয় শ্রেণীতে যেতে পারি। হ্যাঁ, ওই পদ্ধতিতে আমরা সবাই অভ্যস্ত। একের পর এক শ্রেণীতে আমরা পাশ করে নতুন শ্রেণীতে আমরা উঠি, আমাদের নতুন শ্রেণীতে উত্তরণ ঘটে। তুমি যদি তৃতীয় শ্রেণীও পাশ করো, হ্যাঁ, তাহলেও সেই শিক্ষার্থী চতুর্থ শ্রেণীতে গিয়ে বসতে পারে। তাই কবি সেই শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে বলেছেন, বেশ, আমি তৃতীয় শ্রেণীও পাশ করি, বেশ, তাহলে 1, 2, 3, 4 এইভাবে একে একে এক শ্রেণী থেকে অন্য শ্রেণী, সেই শ্রেণী থেকে আবার তার পরের উচ্চ শ্রেণীতে উত্তরণ ঘটে শিক্ষার্থীর। শিক্ষার্থী রূপী কবি বলেছেন, তাহলে আমি চতুর্থ শ্রেণীতে বসতে পারি। কবিতার প্রথমাংশে শিক্ষা ব্যবস্থার যে প্রথাবদ্ধ কাঠামো, সেই কাঠামোর একটা চলন্ত সিঁড়িকে দেখানো হয়েছে। শুধুই একটা ধাপ থেকে আর একটা ধাপ, একটা ধাপ থেকে অন্য ধাপ, কেবলই শুধু একটা শ্রেণী থেকে অন্য শ্রেণীতে ওঠা, কেবল এগিয়ে চলা। তাতে প্রথম শ্রেণীর পর দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর পর তৃতীয় শ্রেণী, এভাবে একের পর এক শ্রেণীতে পাশ করে পরের শ্রেণীতে যাওয়ার কথা রয়েছে। এইভাবে চলতে চলতে এক সময় সব শ্রেণী শেষ হয়ে যায়। অধ্যাপক, কবি, সমাজ সচেতন একজন বিদগ্ধ ব্যক্তি হিসেবে আয়াপ্পা পানিকর জানেন সে কথা, কারণ তিনি নিজেও এই পদ্ধতিতে অভ্যস্ত ছিলেন। তাই তিনি এর মধ্যে যে গভীর সমস্যা রয়েছে তাকে তিনি অন্তর দিয়ে উপলব্ধি করেছিলেন। এই কবিতায় তিনি যে কথা বলতে চান তা সহজ অঙ্কের এবং সমাধানের নয়। তিনি দেখেছেন শৈশব থেকেই মানুষ তার শিক্ষায়, নিষ্ঠা, অধ্যবসায়, মানসিক ঔদার্যকে স্থান না দিয়ে ক্রমাগত ছুটছে অন্যকে টপকানোর জন্য, অন্যকে টপকে যাওয়ার জন্য। এই প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে শিক্ষার্থীরা ক্রমাগত ছুটে চলেছে। বাইরের জগৎ সম্বন্ধে স্পষ্ট জ্ঞান জন্মানোর আগেই শিশুর অভিভাবকেরা তাদের শিশুদের শিক্ষা দিয়ে যাচ্ছেন কেবল বড় হওয়ার জন্য, পুঁথিগত জ্ঞান লাভ করার জন্য। তাদের কাছে বড় হওয়া হলো বড় বড় ডিগ্রি, সার্টিফিকেট,
বেশি বেশি মাইনে নিয়ে ভোগ বিলাসে আরাম স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে একটা নিরাপত্তার বলয়ে দিন কাটানোর সুন্দর আয়োজন করা। কবি দেখিয়েছেন এক শ্রেণীতে পাশ করলে তার পরবর্তী শ্রেণীতে প্রবেশ করা অতি স্বাভাবিক ঘটনা, কিন্তু এই কবিতায় কবি তির্যক ভঙ্গিতে কথাটি উচ্চারণ করেন, যেন তা মোটেই স্বাভাবিক কোনো বিষয় নয়। আসলে শিক্ষা নিয়ে যে অসুস্থ প্রতিযোগিতা চলে তথাকথিত শিক্ষার্থীদের মধ্যে, তা যে কতটা ভয়াবহ হয়ে উঠেছে সেদিকেই কবি ইঙ্গিত করতে চেয়েছেন। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা একে অন্যকে ভয়ঙ্করভাবে টেক্কা দেওয়ার জন্য তৈরি হয়ে চলেছে। তাদের সেই মানসিকতা একটা ভয়ঙ্কর মানসিকতা। তার চেয়ে আগে পৌঁছানোর প্রবণতা দেখা যায়। শিক্ষার্থীর থেকে কে আগে পৌঁছাবে, একে অন্যকে ফেলে কে এগিয়ে যাবে, সেই ভয়ঙ্কর প্রবণতা দেখা যায়। এই প্রবণতা শিক্ষার প্রকৃত উদ্দেশ্যের ক্ষেত্রে এক সর্বনাশা ইঙ্গিত বহন করে আনে। কবি আরও বলেছেন, তুমি যদি এই সবগুলো শ্রেণী পাশ করো, হ্যাঁ, এই একে একে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যতগুলো শ্রেণী আছে পরপর সমস্ত শ্রেণী, উচ্চশিক্ষার ক্ষেত্রেও সমস্ত শ্রেণী যদি শেষ হয়ে যায়, সবগুলো শ্রেণী যদি শিক্ষার্থী পাশ করে বেরিয়ে যায়, তাহলে শিক্ষার্থী কি করবে? কবি সেই শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে বলেছেন, যদি সব শ্রেণী শেষ হয়ে যায়, আমি তবু পরের শ্রেণীতে যাব। এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উঠতে গিয়ে শিক্ষার্থী প্রাণপণ চেষ্টা করে, দিন রাত পরিশ্রম করে, মুখস্থ বিদ্যার উপরে জোর দেয়। এইভাবে অভ্যস্ত হয়ে শিক্ষার্থী তার বাঁধা ধরা প্রথাগত শিক্ষার ক্লাস শেষ করে। কিন্তু সবগুলো শ্রেণী শেষ হয়ে গেলে শিক্ষা লাভের যে প্রক্রিয়া তা কিন্তু থেমে থাকে না। কথায় আছে, শেখার কোনো শেষ নেই। সারা জীবন ধরে মানুষ শিখেই চলে। আসলে শেখার কোনো বয়স হয় না। যতদিন বাঁচি আমরা ততদিনই শিখি। তাই এই প্রথাগত এই প্রাতিষ্ঠানিক শিক্ষায় ডিগ্রি লাভের যে পদ্ধতি, যে প্রক্রিয়া, সেটা শেষ হয়ে গেলেও শিক্ষা লাভের প্রক্রিয়া কিন্তু শেষ হয় না। কারণ গোটা পৃথিবীটাই একটা বিরাট পাঠশালা। এখান থেকে অফুরন্ত শিক্ষা নেওয়ার আছে। এখানে শিক্ষা অসীম। তাই সবগুলো শ্রেণী শেষ হয়ে গেলেও কবি রূপী শিক্ষার্থী বলেছেন, তবু আমি পরের শ্রেণীতে যাব। আর এই পরের শ্রেণী কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানের কোনো উচ্চ শ্রেণী নয়। এই শ্রেণী সেই প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে বৃহত্তর ক্ষেত্র। সেখানে অন্যভাবে পড়াশোনা চালিয়ে গিয়ে অন্যভাবে শিক্ষা গ্রহণ করতে হয়। হ্যাঁ, সেই শিক্ষা লাভ করার জন্য কবি দৃঢ় প্রতিজ্ঞ, কবি বদ্ধপরিকর। তবে শিক্ষার্থীর মধ্যে যদি এই বোধটা জাগ্রত হয়, তাহলে শিক্ষার্থী প্রকৃত জ্ঞান বা শিক্ষা লাভ করতে পারে। আমরা জানি যে শিক্ষা মানুষের চেতনার বিকাশ ঘটায়, জ্ঞানের প্রসার ঘটায়। শিক্ষার পথ ধরেই মানুষ জগৎ ও জীবনের নানা রহস্যের সমাধান করতে পারে। তাই শিক্ষার কদর সব মানুষের কাছে। কিন্তু এদেশীয় শিক্ষা ব্যবস্থা শিক্ষাকে যেন এক সার্কাসে পরিণত করেছে। তাই কবি
পরের স্তবকে বলেছেন সব শিক্ষা একটি সার্কাস। আসলে কবি লক্ষ্য করেছেন শিক্ষা যেন এক অন্তঃসার শূন্য ব্যবস্থার অর্থহীন অনুশীলন। সার্কাসে যেমন বুদ্ধির থেকে কৌশল গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সার্কাসে যেমন চিন্তা চেতনার থেকে সেখানে অভ্যাস গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বা প্রাধান্য পায়, ঠিক সেই রকমই শিক্ষা ব্যবস্থাও যেন এক ধারাবাহিক কৌশলের সমষ্টি। যেভাবে সার্কাসের ট্রাপিজের খেলায় একটা দড়ি ছেড়ে শূন্যে ঝুলে গিয়ে আর একটা দড়ি ধরে কুশলী খেলোয়াড়, ঠিক সেভাবেই এক শ্রেণী থেকে আর এক শ্রেণীতে ওঠার মধ্যেই শিক্ষার সার্থকতা খোঁজে শিক্ষার্থী এই বর্তমান প্রথাগত শিক্ষা পদ্ধতিতে। এখানে পরীক্ষায় পাশ করাটাই একমাত্র লক্ষ্য। নিজেকে জ্ঞানের দ্বারা সমৃদ্ধ করার বদলে ব্যক্তিগত অর্থনৈতিক প্রতিষ্ঠাই সেখানে চূড়ান্ত লক্ষ্য বলে বিবেচিত হয়। শিক্ষা এখানে ব্যক্তি জীবনের বিকাশের বাহক নয়, ব্যক্তির আত্মসুখের প্রক্রিয়া মাত্র। আবার সার্কাসের ট্রাপিজের খেলায় সামান্য অন্যমনস্কতায় সামান্য ভুলে একটু অর্থাৎ মুহূর্তের বিচ্যুতির ফলে নিশ্চিত পতন ঘটতে পারে, মৃত্যু হতে পারে। ঠিক তেমনি প্রচলিত পরীক্ষা নির্ভর শিক্ষা ব্যবস্থাতেও সাফল্য না পেলে জীবন যেন নিরর্থক হয়ে যায়। সমাজ থেকে তার দিকে উড়ে আসে কত কটু কথা, ব্যঙ্গ, বিদ্রূপ, বক্রোক্তি, সমালোচনা, এবং মানুষ এটাই গ্রহণ করে নিয়েছে যে অকৃতকার্য হওয়া অর্থাৎ ফেল করে যাওয়া মানে তোমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। এই ফেল করা তোমার জীবনের মৃত্যুরই সমতুল্য। তাই কবি বলেছেন সব শিক্ষা একটি সার্কাস, যার সাহায্যে আমরা পরের শ্রেণীতে উত্তীর্ণ হই। হ্যাঁ, এই সার্কাসে যার সাহায্যে একবার খেলোয়াড় ঝুলে গিয়ে আর একটা দড়ি বা বার ধরে, ঠিক তেমনিভাবে আমরা শিক্ষার্থীরাও ঠিক একইভাবে এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উত্তীর্ণ হই। পুঁথিগত বিদ্যার উপরে নির্ভর করে, অভ্যাসের উপরে নির্ভর করে, চর্চার উপরে নির্ভর করে, মুখস্থ বিদ্যার উপর নির্ভর করে, যেখানে জ্ঞান বুদ্ধি, যেখানে চিন্তা চেতনা সেখান থেকে সম্পূর্ণ দূরীভূত, অনেক দূরে সরে গেছে। জ্ঞান কোথায় গেল? সে যেখানে গেছে সেটা ধোঁকা। হ্যাঁ, কবি প্রশ্ন করেছেন কোথায় গেল জ্ঞান? শিক্ষার্থী এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে ওঠে নতুন কিছু শেখার জন্য, জানার জন্য, তার জ্ঞান লাভের জন্য, শিক্ষা লাভের জন্য, কিন্তু নতুন শ্রেণীতে উঠে সে সেখানেও বঞ্চিত হয়, তার সঙ্গে প্রতারণা করা হয়, সেখানে জ্ঞান অধরাই থেকে যায়। তাই নতুন শ্রেণীতে ওঠার পর যেহেতু শিক্ষার্থী প্রতারিত হয়, এই শিক্ষা ব্যবস্থায় ভীষণভাবে বঞ্চিত হয়, তাই তারা সেখানে ধোঁকা লাভ করে। ধোঁকা মানে প্রতারণা বা বঞ্চনা। তাই এমন শিক্ষা ব্যবস্থায় ধরা পড়েছে এক বিরাট ফাঁকি বা ব্যর্থতা।